টলিউডের সুপারস্টার মন্দাকিনী বাইরে থেকে তার জীবনটা ঝলমলে দেখালেও ভেতরে তাকেই তাড়া করে ফিরছে এক অদৃশ্য মৃত্যুর ছায়া। কে তাকে খুন করতে চায় আর কেনই বা খুন করতে চায়, এই রহস্যের জট খুলতেই হায়ার করা হয় প্রাইভেট ডিটেকটিভ আদিত্যকে। কিন্তু তদন্তে নামতেই তার সন্দেহের তীর ধেয়ে আসে মন্দাকিনীরই নিজের মেয়ে আর দুই সৎ ছেলে মেয়ের দিকে। আপনজনদের এই ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধীটাকে। আদিত্য কি পারবে আসল কালপিটকে খুঁজে বের করতে আর মন্দাকিনীকে বাঁচাতে, নাকি হেরে যাবে খুনির ষড়যন্ত্রের কাছে? সেটাই দেখবো আজকের গল্প ছদ্মবেশীতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই দেখা যায় রাতের অন্ধকারে একটা ছেলে আর একটা মেয়ে বেশ রোমান্টিক ভাবে হাঁটছে। তারা নিজেদের মধ্যে এতটাই মগ্ন ছিল যে তারা বুঝতেই পারে না একজন লোক চুপচাপ তাদের পিছু নিয়েছে। বেশ কিছুক্ষণ পর তারা একটা নির্জন জায়গায় দাঁড়ায় আর গল্প করতে থাকে। আর গল্পের মধ্যেই তারা রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সেই লোকটা তাদের ছবি তুলতে যায়, কিন্তু ঠিক সেই সময়ই তার ফোন বেজে ওঠে। আর ফোনের শব্দ শুনেই তো ওই ছেলে মেয়ে দুটো ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালায়। আসলে এই লোকটার নাম আদিত্য মজুমদার। সে একজন প্রাইভেট ডিটেকটিভ। আর সে এতক্ষণ যাদের ছবি তোলার চেষ্টা করছিল, সেখানে থাকা ওই মেয়েটির স্বামী তাকে সন্দেহ করছিল যে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে রয়েছে। তাই সত্যিটা জানার জন্য সে আদিত্যকে কাজ দিয়েছিল। কিন্তু হঠাৎ ফোন বেজে ওঠায় আদিত্য কোনো প্রমাণই জোগাড় করতে পারে না আর তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা জানতে পারি ফোনটা করেছিল আদিত্যর স্ত্রী রত্না। আসলে আদিত্য আর রত্নার ডিভোর্স হতে চলেছে। এখন তারা 3 মাস আলাদা থাকছে। আমরা আরো জানতে পারি তাদের একটা মেয়েও আছে। মেয়েটির নাম রুমা। রুমার সব খরচ এই সময় আদিত্যরই দেওয়ার কথা, কিন্তু তার ছিল টাকার অভাব, তাই সে মেয়ের খরচা দিতে পারে না। রত্না তখন তার মেয়ের টাকা চাইলে আদিত্য বলে তাকে আর একটা দিন সময় দিতে, কালই সে তাকে টাকা দিয়ে দিবে। এই কথা শুনে রত্নাও ফোন রেখে দেয়। আদিত্য তখন আবারও সেই যুগলকে খুঁজতে যায়, কারণ তাদের ছবি তুলতে না পারলে তো সে টাকাও পাবে না। কিন্তু কি আর করার, ততক্ষণে তো তারা পালিয়ে গেছে। ফলে তার সব পরিশ্রমই বৃথা হয়ে যায়। পরে সে ক্লায়েন্টের কাছে গেলে লোকটা তো ভীষণ রেগে যায়। তার উপর তার চুক্তি ছিল 10,000 টাকা দেওয়ার, কিন্তু কাজ শেষ না হওয়ায় সে মাত্র 5,000 টাকা আদিত্যর হাতে দিয়ে তাকে ভীষণ অপমান করে সেখান থেকে চলে যায়। আদিত্যও তখন কি করবে, বেচারা অসহায় হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরই আদিত্য আর রত্নার দেখা হয়, তবে তাদের দেখা হয় উকিলের অফিসে। আদিত্য ঠিকমতো প্রতি মাসে রুমার খরচের টাকা দিতে পারছে না, তাই রত্না রুমার বিষয়টা নিয়ে উকিলের কাছে অভিযোগ জানায়। উকিল তখন জানিয়ে দেয় সেপারেশন চলাকালীন প্রতি মাসে মেয়ের খরচের টাকা নিয়মিত দিতে হবে। এরপর উকিল জানতে চায় প্রতি মাসে আদিত্য কত টাকা দেওয়ার নিশ্চয়তা দিতে পারবে। আদিত্য তখন হালকা হেসে জানায় যেখানে জীবনেরই কোনো গ্যারান্টি নেই, সেখানে টাকার গ্যারান্টি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এরপর আর কি, রত্না রুমাকে নিয়ে চলে যেতে চায়। সে তখন বেশ বিরক্ত, আর যাওয়ার সময় সে আদিত্যকে মনে করিয়ে দেয় যে রুমার ভবিষ্যতের কথা ভেবে যেন সে হাত খরচের টাকাটা তাকে নিয়মিত দেয়। কিন্তু আদিত্য এই সব কথা নিয়ে আর তর্ক না করে রুমার সঙ্গে একটু হাসি ঠাট্টা করে আর দুষ্টুমিতে মেতে ওঠে, কারণ এই সুযোগ তো সে সব সময় পায় না। এসব দেখে তো রত্না আরো বিরক্ত হয়। সে সেখান থেকে চলে যাওয়ার সময় জানিয়ে দেয় এমন চলতে থাকলে ভবিষ্যতে রুমাকে আর আদিত্যর কাছে থাকতে দিবে না সে। এই যে কিছু কিছু মা এসব করে না, এইগুলো কিন্তু খুবই অন্যায়। তাদের ভাবটা এমন যেন তারা আকাশ থেকে বাচ্চা পড়ে পেয়েছে। বাচ্চাটা তো বাবারও, তাই না? সন্তানের প্রতি মা বাবার যেমন দায়িত্ব থাকে, তেমন তাদের প্রতি অধিকারও থাকে। এই অধিকার আসলে কারোরই ছিনিয়ে নেওয়ার কোনো রাইট নেই। যাই হোক, রত্নার এসব কথা শুনে আদিত্য বলে সে সময় মতো টাকা দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি রত্নাকে সে অনুরোধ করে যে মাঝে মাঝে যেন রুমাকে সে তার কাছে নিয়ে আসে। সে তার মেয়েকে একটু দেখতে চায়, আর সুযোগ হলে রত্নাও যেন আসে। কথাগুলো শুনেই রত্নার মন খারাপ হয়ে যায়, তবে সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। এবার দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী চৌধুরীকে। সে শুটিং নিয়ে সবসময়ই ব্যস্ত থাকে। আজও একটা সিনেমার শুটিং শেষ করে তার মুম্বাই যাওয়ার কথা। শুটিং এর জন্য প্রস্তুত হতে হতে সে ফোনে তার মেয়ে সৌহিনীর সঙ্গে কথা বলছিল। মন্দাকিনী সৌহিনীকে বলে তাদের ফ্ল্যাট থেকে যেন সে তার বয়ফ্রেন্ডকে বের করে দেয়। এত অপদার্থ একটা ছেলের সঙ্গে সৌহিনীর থাকা মোটেও ঠিক হচ্ছে না। তার জীবনটা তো এই ছেলের সাথে থাকলে নষ্ট হয়ে যাবে। তো এভাবে ফোনে কথা বলতে বলতে মন্দাকিনী লিফটের দিকে এগিয়ে যায়।
ঠিক তখনই হঠাৎ লিফটটা ছিঁড়ে নিচে পড়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় একজন কর্মচারীর মৃত্যুও হয়। ঘটনাটা নিজের চোখের সামনে দেখে মন্দাকিনী যেন হতভম্ব হয়ে যায়। এরপর আবারও গল্প ফিরে আসে আদিত্যর কাছে। সে তার অফিসে তেলাপোকা মারতে ব্যস্ত ছিল। ঠিক তখনই সোহিনীর ফোন আসে। সে আদিত্যর সাথে তার অফিসে দেখা করতে চায়, কিন্তু অফিসে বাড়িওয়ালা প্রায়ই ভাড়ার টাকা চাইতে এসে বসে থাকে। তাই আদিত্য তাকে অফিসে না ডেকে কাছের একটা ক্যাফেতে দেখা করতে বলে। কিছুক্ষণ পর দেখা যায় সোহিনীও সেই ক্যাফেতে চলে আসে আর নিজের পরিচয় দেয়। এরপর সে জানায় তাদের সন্দেহ কেউ তার মা মন্দাকিনী চৌধুরীকে হত্যা করতে চাইছে। এরই মধ্যে দুবার তাকে মারারও চেষ্টা করা হয়েছে। এই সব কথা শুনে আদিত্য জানতে চায় এমন ঘটনা হলে পুলিশের কাছে যাওয়াই তো উচিত। সে এখানে কেন এসেছে? কিন্তু সোহিনী জানায় তার মা একজন জনপ্রিয় অভিনেত্রী, তাই এই বিষয়টা সে প্রকাশ্যে আনতে চায় না। আর সেই কারণেই তার একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিতে এসেছে। সোহিনী আরও জানায় মন্দাকিনীর দ্বিতীয় স্বামী সুবীর চৌধুরী এবং আদিত্যর বাবা, তারা একসময় একে অপরের অনেক পরিচিত ছিল। সেই সূত্রেই তারা আদিত্যর কথা জানতে পেরেছে। তো এভাবেই কথা বলতে বলতে আদিত্য মন্দাকিনীর পরিবারের ব্যাপারেও জানতে পারে। মন্দাকিনীর প্রথম স্বামীর নাম নীলাঞ্জন মিত্র। সে থিয়েটারে কাজ করত। তখন তাদের জীবন ছিল খুবই সাধারণ। মন্দাকিনী টিভি সিরিয়ালে অভিনয় করলেও তাদের সংসার বেশি দিন টেকেনি। পরে সুবীর চৌধুরীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ওঠে। এরপর একসময় তারা বিয়েও করে নেয়। সুবীরের আগের সংসারে 2 সন্তান রয়েছে। তাদের একজনের নাম শঙ্খমালা আর আরেকজনের নাম শঙ্খদ্বীপ। সোহিনীর মতে তার মায়ের উপর 2 বার মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে। একবার তার খাবারে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল, আর আরেকবার তো এই লিফটের দুর্ঘটনা। খাবারের সময় তারা ভেবেছিল হয়তো কোনো অ্যালার্জিক রিয়াকশন, এটা ভেবেই তারা ব্যাপারটা এড়িয়ে যায়। কিন্তু লিফটের ব্যাপারটা যখন ঘটে তখন তারা বুঝতে পারে এর আগের বারও নিশ্চয়ই তার মাকে মারার জন্যই এমনটা করা হয়েছিল। যাক, এরপরই তারা গাড়িতে ওঠে। পথে সোহিনী জানতে চায় আদিত্য কিভাবে তদন্ত শুরু করবে। আদিত্য জানায় প্রথমে এসে পরিবারের সবার সঙ্গে কথা বলতে চায়। এরপর কথা শেষ হলে সে পারিশ্রমিকের বিষয়েও কথা তোলে। তখন সোহিনী তার হাতে একটা খাম তুলে দেয়। আচ্ছা, এই সোহিনী নামটা বলার সুবিধার্থে এখন থেকে আমি সোহিনী বলেই ডাকবো। তো সোহিনীর দেয়া খাম খুলে আদিত্য অবাক হয়ে যায়। ভেতরে তো অনেকগুলো টাকা ছিল। এত টাকা সে পাবে তা তো সে চিন্তাও করেনি। সোহিনী জানায় খামের ভেতরে 50,000 টাকা আছে। এটা শুধু অগ্রিম টাকা। আদিত্য তখন কিছুটা ইতস্তত করে আর জানায় এই ধরনের কেসের তদন্ত করতে তার 2 লাখ টাকা লাগবে। দেখা যায় এক মুহূর্ত দেরি না করে সোহিনী সাথে সাথে তাতে রাজি হয়ে যায়। এত সহজে কেউ রাজি হবে সেটা আদিত্য কল্পনাও করেনি, কারণ এতদিন সে 5 বা 10,000 টাকার ছোটখাটো কেসই বেশি করেছে। হঠাৎ এত বড় টাকার কেস সে পাবে তা তো সে বুঝতেও পারেনি। যাক, এরপর আদিত্য জানতে চায় কেউ মন্দাকিনীকে হত্যা করতে চাইবে কেন। সাধারণত খুনের পেছনে 3টা কারণ থাকে: টাকার সম্পর্ক কিংবা প্রতিশোধ। সোহিনীর মতে এই ঘটনায় সবচেয়ে বড় কারণ হলো টাকা। সে জানায় মন্দাকিনীর নামে সুবীর চৌধুরী প্রায় 8 কোটি টাকা রেখে গেছেন। যদি মন্দাকিনীর মৃত্যু হয় তাহলে সেই সব সম্পত্তি সোহিনী, শঙ্খমালা এবং শঙ্খনীল এই 3 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। সব কথা শেষ হলে সোহিনী আদিত্যকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়িতে ফিরে আদিত্য প্রথমেই অফিসের বকেয়া ভাড়া পরিশোধ করে। আসলে কিছুক্ষণ আগেই তার বাড়িওয়ালা ফোন করে ভাড়ার জন্য তাকে অনেক বকাঝকা করেছিল, কিন্তু সোহিনীর সামনে আদিত্য এমন ভান করেছিল যেন কোনো ক্লায়েন্ট ফোন করে কেসের জন্য তাকে প্রশংসা করছে। এই সময় আদিত্য হঠাৎই লক্ষ্য করে কেউ একজন তার অফিসের দিকে খেয়াল করছে। ব্যাপারটাতে সে বেশ অবাক হয়। এদিকে মন্দাকিনী চৌধুরী শুটিং শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তখন হঠাৎ একটা দ্রুতগতির গাড়ি এসে তার গাড়িকে জোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মন্দাকিনী চৌধুরীর গাড়িটার এক পাশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই আদিত্য দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় মন্দাকিনী চৌধুরীর সঙ্গে। সে ঠিকঠাক থাকলেও তার ড্রাইভার বেশ আঘাত পেয়েছে। আদিত্য তার সঙ্গে পুরো ঘটনাটা নিয়ে কথা বলে। সে জানতে চায় এবারও তারা কি মনে করছে, এটা পরিকল্পিত হামলা। সোহিনী বলে তাদের এখনো একই সন্দেহ। তাদের বিশ্বাস এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয়, ইচ্ছে করেই কেউ গাড়িতে ধাক্কা মেরে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এরপর আদিত্য জানতে চায় বিষয়টা নিয়ে থানায় কি অভিযোগ করা হয়েছে।
মন্দাকিনী বলে সে পুলিশের কাছে যেতে চায় না, তার তো মনে হয় এই কাজটা তার খুব কাছের কোনো মানুষ করেছে, তাই সে শুধু আসল অপরাধীর নাম জানতে চায়। এরপরে আদিত্য সোহিনীর কাছে শঙ্খমালার শঙ্খদ্বীপের ফোন নাম্বার চায়। সোহিনী শঙ্খমালার নাম্বার দিলেও শঙ্খদ্বীপের ব্যাপারে তেমন কোনো তথ্যই বলতে পারে না। সে কোথায় থাকে বা কি করছে সেটাও তার জানা নেই। তাই আদিত্য তার বিশ্বস্ত ইনফরমারের সঙ্গে যোগাযোগ করে। শঙ্খদ্বীপের বর্তমান অবস্থান এবং তার সম্পর্কে যত সম্ভব তথ্য বের করার দায়িত্ব সে ইনফরমারকে দিয়ে দেয়। এরপর আদিত্য শঙ্খমালার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখে জায়গাটিতে আসলে সুব্রত নামের এক ব্যক্তির কোচিং সেন্টার। আদিত্যকে দেখেই সুব্রত জানতে চায় সে এখানে কি করছে। শঙ্খমালার সঙ্গে কথা বলতে চাওয়ার কথা শুনে সে একের পর এক প্রশ্ন করতে থাকে। অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত আদিত্য শঙ্খমালার সঙ্গে দেখা করার সুযোগ পায়। আর আমরা জানতে পারি এই সুব্রত আসলে শঙ্খমালার স্বামী। এরপর আদিত্য মালাকে জানায় সে চৌধুরী পরিবারের ইতিহাস নিয়ে একটা বই লিখছে, সেই কারণেই সে কিছু তথ্য জানতে চায়। মালা তাকে বলে মন্দাকিনীর সঙ্গে তার বাবার পরিচয় কিভাবে হয়েছিল সেই সব কিছু। সে জানায় একটা শুটিং সেটেই তাদের প্রথম পরিচয় হয়। ধীরে ধীরে তা বিয়ের সম্পর্কে গড়ায়। তবে সেই বিয়েতে শঙ্খমালা ও শঙ্খনীল কেউই খুশি ছিল না, আর এটাই খুব স্বাভাবিক। তারা এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে সুব্রত চলে আসে। সে আদিত্যকে দেখেই ধমক দিয়ে তাকে বের করে দেয়। সে জানিয়ে দেয় শঙ্খমালা বা তার চৌধুরী পরিবার নিয়ে তাদের আর কিচ্ছু বলার নেই। আদিত্য ইচ্ছে হলে যা খুশি লিখতে পারে। তো সেখান থেকে বের হওয়ার পর আদিত্যর বন্ধু অনুরূপ তাকে ফোন করে। সে বলে চৌধুরী পরিবারকে নিয়ে বহু বছর আগে লেখা একটা পুরনো বই সে খুঁজে পেয়েছে। এই খবরটা শুনে আদিত্য তো খুব খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা বাড়ি ফিরেই সে বইটি পড়তে বসে। ঠিক তখনই সেখানে সোহিনী আসে। সোহিনী আসলে তদন্তের চুক্তিপত্রে সই করতে এসেছিল। 2 লাখ পেমেন্টের বিষয়টি কাগজে কলমে দেখে আদিত্য তখন আবারও অবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। রুমা তার বাবার কাছে থাকতে আসে। তো দুজন মিলে বেশ গল্প করতে থাকে। আর গল্প করতে করতে সে তার মাকে জানায় বাবার কাছে নাকি এক মহিলা এসেছিল। আদিত্য বুঝতে পারে রুমা সোহিনীর কথাই বলছে। সে তখন ইতস্তত করে রত্নাকে জানায় মেয়েটা তার ক্লায়েন্ট, মন্দাকিনী চৌধুরীর মেয়ে। রত্না তখন আদিত্যকে মনে করিয়ে দেয় তার কোনো বিষয় নিয়ে রত্নার মাথা ব্যথা নেই, শুধু রুমার খরচের টাকা যেন সময় মতো দেওয়া হয়, তাহলেই হবে। এই বলে রত্না সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য আবারও চৌধুরী পরিবারের পুরনো বইটা নিয়ে পড়তে বসে। এই বই থেকে সে জানতে পারে চৌধুরী পরিবার প্রায় 100 বছর ধরে হুগলিতে বসবাস করছে। সেই সময় থেকেই তাদের ব্যবসা ধীরে ধীরে অনেক বড় হয়েছে। বইটাতে আরো একটা অদ্ভুত তথ্য লেখা ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী চৌধুরী পরিবারের কোনো পুরুষ যদি কোনো নারীর প্রেমে পড়ে তাহলে সেই সম্পর্কের জন্য শেষ পর্যন্ত তাদের পুরুষত্ব লোপ পায়। এই বই পড়তে পড়তে একসময় আদিত্য ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তার ঘুম ভাঙায় তার ইনফরমার বিপুল জানায় সে শঙ্খদ্বীপের সব খোঁজ খবর বের করেছে। শঙ্খদ্বীপকে প্রায়ই একটা বারে দেখা যায়। তার সাথে মাইকেল নামের একজনকেও দেখা যায়। এলাকায় মাইকেল বেশ ভয়ঙ্কর স্বভাবের মানুষ বলেই পরিচিত। বিপুল আরো জানায় সেই বারের ডান্সার মার্থার সঙ্গে শঙ্খদ্বীপের সম্পর্ক রয়েছে, এমনকি তারা দুজন একসঙ্গেই থাকে, তাও বেশ অনেক দিন ধরে। এই সবকিছু শুনে আদিত্য সাথে সাথে সেই বারে চলে যায় যেখানে শঙ্খদ্বীপ নিয়মিত আসে। সেখানে গিয়ে সে দেখে টাকার জন্য এক লোক শঙ্খদ্বীপকে বেশ মারধর করছে। ঠিক তখনই মার্থা এসে তাদের পাওনা টাকা পরিশোধ করে আর শঙ্খদ্বীপকে বাঁচিয়ে নেয়। সেদিন রাতেই আদিত্য মার্থার বাড়িতে যায় আর সেখানেই তার সঙ্গে শঙ্খদ্বীপের দেখা হয়। তার সাথে চৌধুরী পরিবার নিয়ে কথা বলতে চাইলে প্রথমে তো শঙ্খদ্বীপ তাকে বেশ হুমকি ধামকে দিতে শুরু করে, কিন্তু আদিত্য যখন পকেটে হাত দেয় তখন শঙ্খদ্বীপ ভেবে বসে সে হয়তো পিস্তল বের করবে। তাই সে সঙ্গে সঙ্গে 2 হাত তুলে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আদিত্য তো পিস্তল নয়, বরং নিজের রিপোর্টারের আইডি কার্ড বের করে দেখায়। এরপর শঙ্খদ্বীপ শান্ত হয়ে তার সঙ্গে কথা বলতে বসে। সে বলে তার বাবা তার মাকে ভীষণ ভালোবাসতেন, তাই মায়ের মৃত্যুর পর বাবার মন্দাকিনীকে বিয়ে করার বিষয়টা সে কখনোই মেনে নিতে পারেনি। তার বিশ্বাস মন্দাকিনী শুধু সম্পত্তির লোভেই তার বাবাকে বিয়ে করেছিল। এইসব কথার মধ্যে এক পর্যায়ে বেশ রেগে যায় শঙ্খদ্বীপ আর রাগের মাথায় বলে মন্দাকিনী মারা গেলেই তারা সব সম্পত্তির মালিক হবে, তাই সুযোগ পেলে সে নিজেই মন্দাকিনীকে হত্যা করবে।
তো এখান থেকে বের হয়ে আদিত্য তার এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে তার বন্ধুরা তাকে একটা গান শোনায়। গানটা গেয়েছিল বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নন্দন চক্রবর্তী। তো গান শুনতে শুনতে আদিত্য হঠাৎই নন্দনের পাশে থাকা একটা মেয়েকে সেতার বাজাতে দেখতে পায়। মেয়েটাকে দেখার সাথে সাথে সে চিনে ফেলে। সে আর কেউ না, সোহিনী। বন্ধুর কাছ থেকে আদিত্য জানতে পারে সোহিনী আর নন্দন চক্রবর্তী প্রেমের সম্পর্কে রয়েছে, এমনকি তারা এখন একই বাড়িতে থাকছে। যাক, সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় আদিত্য আবারও সেই রহস্যময় লোকটিকে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে। এবার সে আর থেমে থাকে না, সে এবার লোকটার পিছু নেয়। লোকটা পালিয়ে যাওয়ার আগে আদিত্যর দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। কাগজটিতে বড় অক্ষরে লেখা ছিল যে এই কেস থেকে দূরে থাকো। এদিকে মালা তার বাবার একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা ছিল মন্দাকিনীকে সে একদমই সহ্য করতে পারছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এমন হচ্ছে, কিংবা তাদের পরিবারের পুরনো ইতিহাস আবারও ফিরে আসছে। এই বিষয়টা নিয়ে তিনি খুব ভয় পাচ্ছেন। ডায়েরির এই লেখাগুলো পড়ে মালা ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর সে তার ভাই দীপকে কল দেয়। অন্যদিকে আদিত্য চলে যায় চৌধুরী বাড়িতে। সেখানে লাইব্রেরিতে খোঁজাখুঁজি করতে গিয়ে সে ভেষজ চিকিৎসা নিয়ে লেখা একটা পুরনো বই খুঁজে পায়। বইটার ভেতর একটা চিরকুট ছিল। সেই চিরকুটে কিছু সংখ্যাও লেখা ছিল। এসব আদিত্য বুঝতে না পারলেও নিজের কালেকশনে রেখে দেয়। এরপরই সে মন্দাকিনীর সঙ্গে দেখা করতে যায়, কিন্তু তখন মন্দাকিনীর মেজাজ ছিল খুবই খারাপ। কারণ কিছুক্ষণ আগেই দীপ অর্থাৎ শঙ্খদীপ তার সঙ্গে দেখা করতে এসেছিল। সে মন্দাকিনীর কাছে টাকা চেয়েছিল, কিন্তু মন্দাকিনী তাকে কোনো টাকা দিতে রাজি হয়নি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। আদিত্যর সামনেই রাগে ফুঁসতে ফুঁসতে দীপ সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে আবারও মন্দাকিনীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। তাই মন্দাকিনীর সঙ্গে তখন আর কথা বলা সম্ভব হয় না। এই কারণে আদিত্য তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে। সে জানতে চায় যেদিন মন্দাকিনীর হঠাৎ অ্যালার্জি হয়েছিল সেদিন তার অ্যাসিস্ট্যান্ট কি তার সঙ্গে ছিল। মন্দাকিনীর অ্যাসিস্ট্যান্ট জানায় অ্যালার্জি হওয়ার দিন সে মন্দাকিনীর সঙ্গেই ছিল, তবে ঠিক কখন এবং কি খেয়েছিল সেটা তার জানা নেই। তো অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তেমন কিছু জানতে না পেরে আদিত্য সেই মাইকেল নামের লোকটাকে খুঁজতে যায়, যে টাকার জন্য দীপকে মারধর করেছিল। মাইকেলের কাছ থেকে জানা যায় দীপ জাভেদ নামের একজনের খোঁজ করছিল। জাভেদ একজন কন্ট্রাক্ট কিলার। অর্থের বিনিময়ে মানুষ খুন করাই তার কাজ। অর্থাৎ দীপ কাউকে খুন করানোর জন্যই জাভেদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। ওদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে আদিত্যর দিকে নজর রাখছিল। সে আদিত্যর ছবি দুই গুন্ডাকে দেয় আর বলে তাকে শেষ করে দিতে। আদিত্যও দেখা করতে যায় তখন নন্দনের সঙ্গে। তার বন্ধু ঋত্বিক তাকে সেখানে নিয়ে যায়। সেদিন নন্দনের একটা মিউজিক কনসার্ট ছিল। কনসার্ট শেষ হওয়ার পর আদিত্য সোহিনীকে জিজ্ঞেস করে মন্দাকিনীর সঙ্গে তার আর নন্দনের খারাপ সম্পর্কের কথা সে আগে কেন লুকিয়েছিল। সোহিনী বলে মন্দাকিনী তার বয়ফ্রেন্ডকে পছন্দ করে না, কিন্তু তার মানে এই নয় যে সে খুনি। আদিত্য জানায় সবাইকে সন্দেহ করাই একজন তদন্তকারীর কাজ। এরপর সে নন্দনকে আরো কিছু প্রশ্ন করতে থাকে। কথাবার্তার মাঝেই তাদের প্রতি আদিত্যের সন্দেহ একটু একটু করে বাড়তে থাকে। মন্দাকিনীর মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভ তো হবে তার 3 সন্তানের। তাই মালা, দীপ এবং সোহিনী এই 3 জনের মধ্যেই কেউ একজন এই হত্যা চেষ্টার পেছনে থাকতে পারে। আদিত্য যখন জানায় মন্দাকিনীর 3 সন্তানের মধ্যেই কেউ সন্দেহের তালিকায় রয়েছে, তখন মন্দাকিনী অবাক হয়ে যায়। সে বলে সোহিনী তো আদিত্যকে তার কাছে নিয়ে এসেছে, তাহলে সে কেন নিজের মাকেই খুন করতে চাইবে। এরপর সে বলতে থাকে সে সবসময় নিজের 3 সন্তানকেই সমানভাবে ভালোবেসেছে। এত কিছুর পরও যদি তারা তাকে হত্যা করতে চায় তাহলে সেটাই হবে তার সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই কথাগুলো সে অনেক কষ্ট নিয়ে বলছিল। যাক, সেখান থেকে বেরিয়ে আদিত্য রুমার জন্য খেলনা কিনতে যায়, কারণ তার জন্মদিন ছিল। এদিকে ভিডিও কলে রত্নাকে বিভিন্ন খেলনা দেখায় সে, যে কোনটা নিবে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। এই নিয়েও দেখা যায় তাদের মধ্যে তর্ক হতে থাকে। দূর থেকে সেই 2 গুন্ডা আদিত্যর উপর নজর রাখছিল। এরপর আদিত্য সেই উকিলের কাছে যায় যে সুবীর চৌধুরীর উইল তৈরি করেছিল। উকিলের কাছ থেকে আদিত্য জানতে পারে সুবীর তার প্রায় সব সম্পত্তি মন্দাকিনীর নামে লিখে গেছে, তবে একটা শর্তও রাখা হয়েছে যে যদি মন্দাকিনী ভবিষ্যতে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ায় বা আবারও বিয়ে করে তাহলে সে সেই সম্পত্তির অধিকার হারিয়ে ফেলবে। আর এই শর্ত মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ওই উকিলের ফার্মকেই দেওয়া হয়েছে। উকিলের সঙ্গে কথা বলে বেরিয়ে আসে আদিত্য আর সোহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আগে থেকে ওৎ পেতে থাকা 2 গুন্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে।
আদিত্য কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে নির্মমভাবে মারধর করে। এদিকে মালা তার ভাই দীপকে বাড়িতে ডেকে নিয়ে অনেক ভালোভাবে খাওয়ায়। সে জানে দীপ সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, জুয়া খেলে আর একেবারে অগোছালো জীবনযাপন করে। তার ঠিকমতো খাওয়া দাওয়াও হয় না। যাক, তো খাওয়া শেষ হওয়ার পর মালা বাবার পুরনো ডায়েরিটা দীপকে দেখায়। ডায়েরির লেখাগুলো পড়ে দীপ ভীষণ রেগে যায়। সে বলে এখনই মন্দাকিনীর কাছে যাবে সে। মালা তখন অনেক কষ্টে তাকে শান্ত করে। এরপর সে মন্দাকিনীকে ফোন করে। ফোনটা তখন লাউড স্পিকারে দেওয়া হয়। আর সুযোগ পেয়েই দীপ রেগে মেগে বলে মন্দাকিনী তার বাবার জীবন শেষ করে দিয়েছে, এই সব কিছুর হিসাব সে একদিন নিবেই নিবে। মুখোমুখি বসে সব প্রশ্নের উত্তর মন্দাকিনীকে দিতেই হবে, আর সন্তোষজনক জবাব দিতে না পারলে তাকে সে বাঁচতে দিবে না। এসব কথা শুনে মন্দাকিনী খুবই বিরক্ত হয়ে যায় আর বলে সে কি মাতাল হয়ে গেছে, এসব কি উল্টোপাল্টা কথা বলছে সে। অন্যদিকে আদিত্যকে গুরুতর আহত অবস্থায় তার বন্ধু ঋত্বিকের বাড়িতে দেখা যায়। আদিত্যকে রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী তার ফোন থেকে তার পুলিশ অফিসার বন্ধুকে খবর দেয়। সেও সাথে সাথে লোক পাঠিয়ে আদিত্যকে উদ্ধার করে। এরপর তার বন্ধু ঋত্বিক তাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর ঋত্বিক রত্না আর রুমাকে খবর দেয়। রত্না এসে আদিত্যকে জিজ্ঞেস করে সে রাস্তায় মারামারি কেন করলো। আদিত্য হেসে বলে এগুলো প্রফেশনাল হ্যাজার্ড, এগুলো তার জীবনে হবেই। রত্না তখন বলে সে যেন মনে রাখে তার জীবনের সঙ্গে আর একজন মানুষের জীবনও জড়িয়ে আছে। এ কথা শুনে আদিত্য হেসে বলে একজন নয়, দুজন মানুষের জীবন তার সঙ্গে জড়িয়ে আছে। রত্না তখন বলে আদিত্য তার কথা মনে রেখেছে, সেটাই তার কাছে অনেক বড় ব্যাপার। এরপর রত্না রুমাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। ঠিক তখনই সোহিনী আদিত্যর সঙ্গে দেখা করতে আসে। আসলে সোহিনীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ আদিত্যর ফোন কেটে যায়। এরপর সে অনেকবার ফোন করলেও আদিত্য আর তার ফোন রিসিভ করে না। এতে সোহিনীর সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপরে সে ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করে আর সবকিছু জানতে পারে। এরপরে দ্রুত আদিত্যর কাছে চলে আসে। আদিত্য তাকে বলে মন্দাকিনীর ধারণাই ঠিক ছিল, সত্যিই কেউ তাকে খুন করার চেষ্টা করছে। আর যারা এই কাজ করছে তারাই আজ আদিত্যকে ভয় দেখিয়েছে, কারণ তারা জেনে গেছে এই কেসের তদন্ত এখন আদিত্য করছে। আদিত্য তখন জানতে চায় আচ্ছা মন্দাকিনীর কি আর্থারাইটিস আছে। এই তথ্যটা সে আগে রত্নার কাছ থেকে জেনেছিল। রত্না একবার মন্দাকিনীকে একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে দেখেছিল, আর তখনই রত্না জানতে পারে তার বাঁ পায়ে আর্থারাইটিসের সমস্যা রয়েছে। সোহিনীও তখন বিষয়টা নিশ্চিত করে যে হ্যাঁ তার মায়ের এই সমস্যা রয়েছে। তখন আদিত্য বলে মন্দাকিনীকে গাড়ি থেকে নামতে দেখেই তার এই বিষয়টা নিয়ে সন্দেহ হয়েছিল। সোহিনী তখন জানায় ড্রাইভার গাড়ি চালালে মন্দাকিনী সবসময় পেছনের ডান পাশে বসে, কারণ বাঁ পা ছড়িয়ে রাখলে তার আরাম হয়। আর সোহিনী যখন নিজে গাড়ি চালায় তখন মন্দাকিনী সামনের বাম পাশে বসে, সেখানেও তিনি বাঁ পা ছড়িয়ে রাখেন। এই কথাগুলো শুনে আদিত্যর মাথায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। ড্রাইভার বলেছিল মন্দাকিনী সবসময় গাড়ির ডান পাশেই বসে, কিন্তু দুর্ঘটনার দিন তিনি বাম পাশে বসেছিলেন। যদি সেদিনও তিনি ডান পাশে বসতেন তাহলে হয়তো সে আর বাঁচতে পারতেন না। তখন আদিত্য বুঝতে পারে মন্দাকিনী গাড়ির কোন পাশে বসেন। এই তথ্য শুধু খুব কাছের মানুষদেরই জানার কথা, অর্থাৎ তাকে হত্যার চেষ্টা করেছে তারই খুব কাছেরই কেউ। দৃশ্য চলে যায় পরদিন। ভোর হতেই দেখা যায় আদিত্য আবারও তদন্তে বেরিয়ে পড়ে। তার বন্ধু ঋত্বিক তাকে বিশ্রাম নেওয়ার কথা বলে, কিন্তু আদিত্য জানায় এখন বিশ্রাম নেওয়ার সময় না, যত দ্রুত সম্ভব তাকে মন্দাকিনীর উপর হামলার পেছনের মানুষটাকে খুঁজে বের করতে হবে, বিশেষ করে সেই টুপি পরা বড় চুলের রহস্যময় লোকটাকে। যাক, এরপরই দেখা যায় আদিত্য সেই পুলিশ অফিসার বন্ধু সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা আদিত্যর উপর হামলা করেছিল। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা জানায় আসলে টাকার বিনিময়ে একজন অচেনা লোক তাদের দিয়েই কাজ করিয়েছে। এরপর তারা লোকটার যে বর্ণনা দেয় সেটা শুনে আদিত্য বুঝতে পারে এটা সেই টুপি পরা বড় চুলের লোকটার সঙ্গে খুব মিলে যাচ্ছে, যাকে সে আগেও কয়েকবার দেখেছে। এছাড়া তার পুলিশ অফিসার বন্ধু মন্দাকিনীর প্রথম স্বামী নীলাঞ্জন মিত্রের ফোন নাম্বারও জোগাড় করে দেয় আদিত্যকে। এরপর আদিত্য তার ইনফর্মার বিপুলকে দিয়ে নীলাঞ্জনের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে। আদিত্য নীলাঞ্জনের খোঁজে তার বাড়ির ঠিকানায় যায়, কিন্তু গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ফোন করলেও নীলাঞ্জন ফোন রিসিভ করে না। সেখানে থাকা একজন লোক জানায় নীলাঞ্জন প্রায় 4 মাস ধরে এখানে আসেনি। এই বিষয়টা শুনে আদিত্য অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পরই মন্দাকিনী আদিত্যকে ডেকে পাঠায়। দেখা হওয়ার পর সে আদিত্যকে কিছু টাকা দেয়।
এরপর জানিয়ে দেয় যে সে আর চান না আদিত্য এই কেসের তদন্ত চালিয়ে যাক। আসলে আদিত্যর ওপর হামলা হওয়ার পর থেকেই মন্দাকিনীর মনে হচ্ছে বিষয়টা অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। তাই সে চান আদিত্য এ পর্যন্ত যা যা তথ্য সংগ্রহ করেছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট তৈরি করে তাকে দিয়ে দিক। তার আর কিছু করতে হবে না। সে চায় না তার কোনো ক্ষতি হোক। মন্দাকিনী জানায় যে সেই রিপোর্ট সে তার ল ফার্মে জমা রাখবে। ভবিষ্যতে তার কোনো ক্ষতি হলে তারাই এই কেসের পরবর্তী তদন্তের ব্যবস্থা করবে। আদিত্য তখন মন্দাকিনীকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়, কিন্তু মন্দাকিনী তাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। সে তো সেখান থেকে চলেই যায়। তো এখান থেকে ফেরার পথে আদিত্য দেখে মালার স্বামী সুব্রত মন্দাকিনীকে হুমকি দিচ্ছে। সে বলতে থাকে ডায়েরির ব্যাপারে সে সবকিছু জানে, তার কাছে সব প্রমাণও আছে, তাই মন্দাকিনীকে সে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। এই সবকিছু দেখার পর আদিত্য আবারও সোহিনীর কাছে ফিরে আসে। সে জানিয়ে দেয় সবাই যতই তাকে এই কেস ছেড়ে দিতে বলুক না কেন, এত সহজে সে তদন্ত বন্ধ করবে না। সে তার তদন্ত চালিয়েই যাবে, তা যাই হোক না কেন, কারণ এই কেসে সে নিজেও হামলার শিকার হয়েছে। তাই তাকে কে আক্রমণ করেছে সেটা তো তাকে খুঁজে বের করতেই হবে, আর সে সেটা করেই ছাড়বে। যাক, রাতে বাড়ি ফিরে আদিত্য তার বন্ধু অভিরূপের সঙ্গে বসে পুরো ঘটনাগুলো নিয়ে ভাবতে থাকে। তার কাছে অনেক প্রশ্নেরই উত্তর মিলছিল না, যে মালা কেন বলেছিল তার সঙ্গে দীপের কোনো যোগাযোগ নেই, অথচ আদিত্য নিজে ওই বারের রিসিট মালার বাড়িতে দেখেছে, যে বারে দীপ নিয়মিত যায়। আবার সুব্রতই বা কেন মন্দাকিনীকে হুমকি দিচ্ছে? ওদিকে অভিরূপ জানতে পেরেছে সুব্রত চৌধুরী বাড়ির ইতিহাসের বই সংগ্রহের চেষ্টা করেছে। এসব মিলে আদিত্যর মনে হয় সুব্রত, সোহিনী, মালা এবং দীপ এই চারজনের মধ্যেই একজন মন্দাকিনীকে হত্যা করার চেষ্টা করছে। ধীরে ধীরে রহস্য আরো জটিল হয়ে উঠতে থাকে। ঠিক তখনই রত্না আর রুমা আদিত্যর জন্য খাবার নিয়ে আসে। কিছুক্ষণের জন্য তদন্তের সব চিন্তা দূরে সরিয়ে রেখে তারা সবাই একসঙ্গে পারিবারিক কিছু সুন্দর সময় কাটায়। এরপর আদিত্য সুব্রতর সঙ্গে দেখা করতে যায়। সে জানতে চায় পাবলিক লাইব্রেরি থেকে চৌধুরী পরিবারের ইতিহাস নিয়ে লেখা বইটা সে কেন ধার নিয়েছিল, কিন্তু সুব্রত পুরোপুরি বিষয়টা অস্বীকার করে। সে বলে কোনো বই সে ধার নেয়নি, এমনকি চৌধুরী পরিবার নিয়ে তার কোনো আগ্রহও নেই। তখন আদিত্য জানায় লাইব্রেরিয়ান তাকে নিশ্চিত করে বলেছে যে বইটা সুব্রতর নামেই ইস্যু করা হয়েছিল, তাই সে আসলে কি লুকাতে চাইছে সেটাই জানতে চায় আদিত্য। এই কথা শুনে সুব্রত খুবই রেগে যায়। সে বলে এই এলাকায় সে বহু বছর ধরে থাকে, আদিত্য যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে লোক ডেকে সে তাকে মারধর করাবে। আর সুব্রত ইতিমধ্যেই জেনে গেছে আদিত্য কোনো বই লেখার চেষ্টা করছে না, তাকে নিশ্চয়ই কেউ ভাড়া করেছে তাদের পেছনে পড়ে থাকতে। আদিত্য তখন আর কথা বাড়ায় না। ঠিক তখনই তার ফোনে তার পুলিশ বন্ধুর কল আসে। সে জানায় মন্দাকিনী চৌধুরী মারা গেছেন। মন্দাকিনীর মৃত্যুর খবর শুনেই আদিত্য ছুটে চলে যায় তার বন্ধুর অফিসে। সেখানে গিয়ে সে জানতে পারে মন্দাকিনী একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। প্রাথমিক তদন্তে জানা যায় হঠাৎ তার গাড়ির ব্রেক ফেল হয়েছিল। গাড়ি থামানোর চেষ্টা করতে গিয়ে ড্রাইভার সেটাকে জঙ্গলের ভেতরের রাস্তায় নিয়ে যায়, আর কিছুক্ষণ পরই গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরে গাড়ির নাম্বার প্লেট দেখে নিশ্চিত হওয়া যায় সেটা মন্দাকিনী চৌধুরীরই গাড়ি ছিল। ঘটনাস্থল থেকে একজন মহিলার সম্পূর্ণ দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক তখনই কাঁদতে কাঁদতে সেখানে সোহিনী এসে পৌঁছায়। সে জানতে চায় পুলিশ কোনো গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে কিনা। পুলিশ জানায় এখনো তেমন কিছু পাওয়া যায়নি, তবে চেষ্টা চলছে, আর ফরেনসিক রিপোর্ট আসার পরই পুরো বিষয়টা পরিষ্কার হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না। এরপর আদিত্য সোহিনীর কাছ থেকে জানতে পারে সেদিন মন্দাকিনীর পুরনো ড্রাইভার গাড়ি চালায়নি, তার বদলে নতুন একজন ড্রাইভার ছিল যার নাম হারজিন্দার সিং। কিন্তু হারজিন্দার সিং এরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে তার মরদেহও মেলেনি। এতে আদিত্যর ধারণা হয় হারজিন্দারকে খুঁজে পাওয়া গেলেই এই কেসের অনেক বড় রহস্যের সমাধান হয়ে যাবে। মন্দাকিনীর আশঙ্কা শেষ পর্যন্ত ঠিকই সত্যি হয়, আর এই ঘটনার সঙ্গে আদিত্য নিজেও জড়িয়ে পড়ে। তাই যাই হোক না কেন শেষ পর্যন্ত এই কেসের তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। এরপর মন্দাকিনীর মরদেহ শনাক্ত করার জন্য তারা সবাই মর্গের উদ্দেশ্যে রওনা দেয়। মর্গে গিয়ে দগ্ধ মরদেহ দেখে কিছুই বোঝা যায় না, তবে মন্দাকিনীর সঙ্গে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায় সেটাই তার মরদেহ। মায়ের মৃত্যুর সত্যিটা মেনে নিতে পারে না সোহিনী, তাই সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তখন আদিত্য বলে এই ঘটনাকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখলে হবে না, অস্বাভাবিক মৃত্যু বা খুনের মামলা হিসেবেও তদন্ত করা উচিত, কারণ মন্দাকিনীরও শেষ ইচ্ছা ছিল তাই। এবার সোহিনীও আর কোনো আপত্তি করে না। এরপর মন্দাকিনীর সন্তানদের সবাইকে
উকিলের চেম্বারে দেখা যায়। সবার ধারণা ছিল আজ মন্দাকিনীর সম্পত্তি 3 সন্তানের মধ্যে ভাগ হয়ে যাবে, প্রত্যেকেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হবে। এদিকে দীপ আগে ভাগেই টাকা পাওয়ার আনন্দে বাইরে গিয়ে বেপরোয়াভাবে টাকা ওড়াতে শুরু করে, তাই উকিলের চেম্বারে শুরুতে তাকে দেখা যায় না। কিছুক্ষণ পর উকিল মন্দাকিনীর উইলের নতুন শর্ত পড়ে শোনায়। সে বলে মন্দাকিনী আগে থেকেই সন্দেহ করেছিল কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে, তাই সে উইলে নতুন একটা শর্ত যোগ করেছিল যে যদি তার মৃত্যু অস্বাভাবিকভাবে হয় বা তাকে খুন করা হয় তাহলে তার 3 সন্তানের কেউই কোনো সম্পত্তি পাবে না। তার সমস্ত সম্পত্তি চলে যাবে পিস ইন্টারন্যাশনাল নামের একটা এনজিওর কাছে। এই বৈঠকে পরিবারের সদস্যদের পাশাপাশি আদিত্য এবং পিস ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধিও উপস্থিত ছিল। উইলের এই শর্ত শুনে মালা, সৈনী এবং সুব্রত প্রচন্ড রেগে যায়। সুব্রত বলে মন্দাকিনী যে সত্যিই মারা গেছে তার এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই, কারণ এখনো মরদেহের আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা হয়নি। পুরোপুরি পুড়ে যাওয়া সেই মরদেহ অন্য কারোরও তো হতে পারে। তখন আদিত্য শান্তভাবে বলে মন্দাকিনী বেঁচে থাকলেও তার 3 সন্তান কোনো সম্পত্তি পাবে না, আর যদি সত্যিই তিনি মারা গিয়ে থাকেন তাহলে উইলের নতুন শর্ত অনুযায়ীও তারা কিছুই পাবে না। তাই এখন এসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। ঠিক তখনই সেখানে দীপ এসে পৌঁছায়। সবকিছু শুনে সে প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় মন্দাকিনীকে নিয়ে এসে গালাগাল শুরু করে। এক পর্যায়ে সে আদিত্যর উপরেও খুব ক্ষেপে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত লোকজন কোনোভাবে দীপকে শান্ত করে। অন্যদিকে বাড়ি ফিরে আদিত্য ফোনে কারোর সাথে কথা বলছিল। ঠিক সেই সময় হঠাৎ রত্না সেখানে চলে আসে। আদিত্যকে ফোনে কথা বলতে দেখে সে ভাবে আদিত্যর হয়তো নতুন কারোর সাথে প্রেম হয়েছে। কথা ঘোরাতে আদিত্য রত্নার কাছে জানতে চায় যে সুবীর আসলে কেন মন্দাকিনীকে বিয়ে করেছিল, এই বিষয়ে কি তার কোনো ধারণা আছে। রত্না বলে তার শাশুড়ির কাছ থেকে শোনা সুবীর প্রথম দেখাতেই মন্দাকিনীর প্রেমে পড়েছিল। মন্দাকিনীও তাকে বিয়ে করতে চেয়েছিল সম্পদের জন্য। তার ইচ্ছা ছিল তার একটা ছেলে সন্তান হবে, তাহলে ভবিষ্যতে সেই সন্তানই পুরো সম্পত্তির উত্তরাধিকার হবে। কিন্তু সুবীরের বয়স বেড়ে যাওয়ায় মন্দাকিনীর সেই ইচ্ছা আর পূরণ হয়নি। রত্নার কথা শুনে আদিত্যর মাথায় নতুন একটা সূত্র আসে। তখন সে বুঝতে পারে চৌধুরী বাড়ির লাইব্রেরিতে পাওয়া ভেষজ চিকিৎসার বইটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বইয়ের ভেতরে রাখা সংখ্যাগুলো কোনো সাংকেতিক বার্তা নয়, সেটা ছিল একজন কবিরাজের ফোন নাম্বার। সেই সূত্র ধরে আদিত্য সেই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যায়। সে অবিনাশ সেন নামের সেই কবিরাজের সঙ্গে দেখা করে, কিন্তু প্রথমে অবিনাশ কিছুই মনে করতে পারে না। পরে সে বলে সন্তান না হওয়ার চিকিৎসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন তিনি আরো বলেন যদি কেউ 2 বছরের আগে তার কাছে এসে থাকে তাহলে তার নাম রেজিস্টার খাতায় থাকার কথা। এরপর সে রেজিস্টার খাতাটা বের করে দেয়। আদিত্য খাতাটা ভালোভাবে দেখে আর ছবিও তুলে রাখে। এরপর সে জানতে চায় লীলা হালদার নামে কাউকে সে চিনে কিনা। লীলা হালদারের নাম শুনে অবিনাশ সেন তাকে চিনতে পারে। সে বলে লীলাকে সে অশ্বগন্ধা দিয়ে তৈরি একটা ওষুধ দিত। সেই ওষুধ সন্তান হওয়ার চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। কবিরাজের কাছ থেকে বেরিয়ে আদিত্য তার ইনফর্মার বিপুলকে লীলার খোঁজ বের করতে বলে। আদিত্য বিপুলকে বলে লীলাকে খুঁজে পেলে 4টা প্রশ্ন করতে। প্রথমত লীলা অবিনাশ সেনকে চেনে কিনা, দ্বিতীয়ত সে অশ্বগন্ধার ওই ওষুধ সম্পর্কে জানে কিনা, তৃতীয়ত সে কখনো মালা বা দীপের বাড়িতে গিয়েছিল কিনা, আর এরপর সবশেষে সে ওই ওষুধ বা কবিরাজের ব্যাপারে আর কাউকে কিছু বলেছে কিনা সেটা জেনে আসতে বলে। এদিকে আদিত্য যখন বিপুলের সঙ্গে ফোনে কথা বলছিল তখন মাতাল অবস্থায় রাস্তায় হাঁটছিল দীপ। হঠাৎ একটা দ্রুতগতির ট্রাক এসে তাকে ধাক্কা মারে। সেটা তাকে চাপা দিয়ে মুহূর্তের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আবারও কবিরাজ অবিনাশ সেনকে দেখা যায়। সেখানে একজন পুরুষ ও একজন মহিলা তার কাছে আসে, তবে তাদের মুখ দেখানো হয় না। তাদের নাম হলো বিজয় মাকাল আর করবী মাকাল। কবিরাজ তাদের ওষুধ দিয়ে সতর্ক করে আর বলে এই ওষুধ খাওয়ার পর যদি বুকে ব্যথা হয় বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে যেতে হবে। যাক, এরপর আবারও গল্প ফিরে আসে আদিত্যদের কাছে। আদিত্য গৌতমের কাছে জানতে চায় দীপের মৃত্যু কি সত্যি একটা দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। গৌতম তখন বলে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না, তবে তদন্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দীপের ফোনে একটা নির্দিষ্ট নাম্বার থেকে অসংখ্য বার কল করা হয়েছিল। নাম্বারটা ছিল সৌরাশী সেনের। সৌরাশী সেন হলেন পিস ইন্টারন্যাশনালের একজন কর্মকর্তা। মন্দাকিনীর উইল পড়ার দিন তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর পুলিশ মাইকেলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। মাইকেল দাবি করে সে কোনো অপরাধ করেনি, ঘটনার সময় সে নিজের বাড়িতেই ছিল। গৌতম বলতে থাকে বাড়িতে মোবাইল রেখে বাইরে গিয়ে অপরাধ করা এখন খুবই সাধারণ কৌশল, তাই শুধু মোবাইলের অবস্থান দিয়ে তাকে নির্দোষ বলা যায় না। চাপের মুখে মাইকেল বলে মার্থা সবকিছু জানে, তাই তাদের উচিত মার্থাকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু মার্থা বারবার বলে
তার প্রেমিক দীপ মারা গেছে, তারপরও কেন তাকে অপরাধীর মতো জেরা করা হচ্ছে? এদিকে আদিত্যর মাথায় আর একটা প্রশ্ন ঘুরছিল, দীপ যে এত টাকা উড়াচ্ছিল সেই টাকা সে কোথা থেকে পেল? কারণ মন্দাকিনীর সম্পত্তি তো সে এখনো পায়নি। আদিত্য বুঝতে পারে এই টাকার উৎস খুঁজে বের করাটাই এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর বিপুল আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। সে জানায় শুধু দীপ না, মার্থার হাতেও অনেক টাকা এসেছিল। সে টাকার একটা অংশ সে তার বোনের রুলের দোকানে বিনিয়োগ করে। এরপর পুলিশ মার্থাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তদন্ত করতে গিয়ে তার কাছে একটা ডায়েরি পাওয়া যায়, তবে ডায়েরির বেশ কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া ছিল। প্রথমে মার্থা কিছুই বলতে চায় না, কিন্তু চাপ বাড়তেই সে সব সত্যি স্বীকার করে। মার্থা জানায় দীপ মন্দাকিনীকে ব্ল্যাকমেইল করছিল। তার বাবার পুরনো ডায়েরি থেকে সে এমন কিছু তথ্য জেনেছিল যেগুলো দেখিয়ে মন্দাকিনীর কাছ থেকে টাকা আদায় করত সে। আসলে সুবীরের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অন্যদিকে মন্দাকিনী একটা সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিল, তাই সে সুবীরকে কবিরাজের দেওয়া ওষুধ খাওয়াতে শুরু করে। ওষুধ খাওয়ার পর সুবীর প্রায়ই অসুস্থ বোধ করত, কিন্তু তারপরও মন্দাকিনী তাকে জোর করে সেই ওষুধ খাওয়াতো। এই সবকিছু জেনে দীপ মন্দাকিনীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সব কথা শোনার পর আদিত্যর একটা বিষয় খটকা লাগে, শুধু সন্তানের জন্য চিকিৎসা করানো তো কোনো অপরাধ নয়, তাহলে মন্দাকিনী আর সুবীর কেন অবিনাশ সেনের কাছে নিজেদের আসল পরিচয় গোপন করেছিল? কারণ কবিরাজের রেজিস্টারে কোথাও সুবীর বা মন্দাকিনীর আসল নাম লেখা ছিল না, তারা ভুয়া নামে চিকিৎসা করিয়েছিল। আর এই বিষয়টাই আদিত্যর সন্দেহ আরো বাড়িয়ে দেয়। এদিকে সোহিনী আদিত্যর সঙ্গে দেখা করতে আসে। সে জানায় নন্দন পুনেতে চলে গেছে, সেখানে একটা নতুন কাজে যোগ দিবে। আর সোহিনী নিজেও খুব শিগগিরই আমেরিকা চলে যাবে। মরিশাসের একটা ট্রাস্ট থেকে সে স্কলারশিপ পেয়েছে। মরিশাসের ট্রাস্টের কথা শুনে আদিত্যর মনে হঠাৎই খটকা লাগে, তবে সে তখন সোহিনীকে কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় একজন অচেনা লোক একটা বাড়িতে ঢোকে। সেখানে একজন দাড়িওয়ালা ব্যক্তি তাকে ভেতরে নিয়ে যায়। হঠাৎ সেই অচেনা লোকটা দাড়িওয়ালা মানুষটিকে গুলি করে হত্যা করে। গুলির শব্দ শুনে একটা বোরখা পরা মহিলা দৌড়ে সেখানে চলে আসে, কিন্তু বন্দুকধারী তাকেও গুলি করে পালিয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন। ঘটনাস্থলেই পুলিশ এসে উপস্থিত হয়। তদন্ত করতে গিয়ে জানা যায় বোরখা পরা মহিলাটা আসলে মন্দাকিনী চৌধুরী, অর্থাৎ এতদিন সবাই যাকে মৃত ভেবেছিল সে আসলে মারা যায়নি, নিজের পরিচয় গোপন করে এই বাড়িতেই লুকিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বন্দুকধারীর গুলিতেই মন্দাকিনীর মৃত্যু হয়। মৃত্যু সে আর এড়াতে পারে না। তদন্তে জানা যায় তারা দুজন শেখ মোহাম্মদ ও রোকসানা বেগম নামে রিসোর্টে ঘর বুক করে থাকছিল। শুধু তাই নয়, তারা একই ঘরেই অবস্থান করছিল। পরে শেখ মোহাম্মদের পকেট থেকে একটা ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। সেখানে তার নাম হারজিন্দার সিং লেখা ছিল, অর্থাৎ এই লোকটাই ছিল মন্দাকিনীর নতুন ড্রাইভার। কিন্তু আদিত্য আর গৌতম বুঝতে পারে না একজন ড্রাইভারের সঙ্গে মন্দাকিনী কেন একই ঘরে থাকছিলেন। এরপর তাদের ঘরে তল্লাশি করে পরচুলা, নকল দাড়িগোঁফ সহ ছদ্মবেশের নানা সরঞ্জাম পাওয়া যায়। এগুলো দেখে মনে হয় তারা এর আগেও বহুবার পরিচয় বদলে বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকেছে। এতে হরজিন্দার সিং এর আসল পরিচয় নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়। আদিত্যর গৌতম ভাবতে থাকে সে আসলে কে। ঠিক তখনই আদিত্যর হঠাৎ নীলাঞ্জন মিত্রের কথা মনে পড়ে। কারণ মন্দাকিনীর প্রথম স্বামী নীলাঞ্জন একজন অভিনেতা ছিল, তাই ছদ্মবেশ নেওয়া তার পক্ষে কঠিন কোনো বিষয় হওয়ার কথা নয়। তদন্তে তাদের কাছ থেকে আরো দুটো পাসপোর্ট উদ্ধার করা হয়। সেগুলো ছিল মরিশাসের পাসপোর্ট। সেখানে দুজনেরই ভুয়া পরিচয় ব্যবহার করা হয়েছিল, আর তারা নিজেদের মরিশাসের পর্যটক হিসেবে পরিচয় দিয়েছিল। এই তথ্য দেখে আদিত্যর মাথায় আর একটা বিষয় আসে। সোহিনী যে মরিশাসের একটা ট্রাস্ট থেকে স্কলারশিপ পেয়েছিল, সেই ট্রাস্টটা আসলে পিস ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত একটা মরিশাস ভিত্তিক এনজিও। একের পর এক সূত্র যেন একই জায়গায় এসে মিলতে শুরু করে। তখন আদিত্যর ধারণা হয় মন্দাকিনী আর নীলাঞ্জন মিত্রের ডিভোর্স হলেও তাদের যোগাযোগ কখনো পুরোপুরি বন্ধ হয়নি, বরং নীলাঞ্জনী ছদ্মবেশ নিয়ে কখনো দাড়িগোঁফ লাগিয়ে মন্দাকিনীর উপর নজর রাখত। এরপর আদিত্য মন্দাকিনীর পরিবারের সবাইকে এক জায়গায় ডাকে আর নিজের তদন্তের পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে শুরু করে। তবে আদিত্যর মতে এই কেসের শুরু একটা প্রেমের গল্প থেকে। সেই প্রেমের গল্প মন্দাকিনী আর নীলাঞ্জনের। তাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা ছিল। অন্যদিকে মন্দাকিনী ছিল অত্যন্ত উচ্চাভিলাষী, তাই সে নীলাঞ্জনকে ছেড়ে সুবীরকে বিয়ে করে। কিন্তু সুবীরকে বিয়ে করার পর সে বুঝতে পারে সে এখনো তাকেই ভালোবাসে, অর্থাৎ নীলাঞ্জনকেই। সুবীরের প্রতি তার সত্যিকারের ভালোবাসা ছিল না। সে মূলত আর্থিক নিরাপত্তা আর সম্পত্তির জন্যই সুবীরকে বিয়ে করেছিল। এরপর মন্দাকিনী ও নীলাঞ্জন আবারও গোপনে একসঙ্গে থাকতে শুরু করে। নীলাঞ্জন নিজের পরিচয় গোপন করে মন্দাকিনী নতুন ড্রাইভার হারজিন্দার সিং সাজে আর তার পাশেই থাকতে লাগে। আদিত্যর দাবি এরপর দুজন মিলে সুবীরকে হত্যার পরিকল্পনা করে। সে পরিকল্পনার অংশ হিসেবেই তারা ছদ্মবেশ নিয়ে কবিরাজ অবিনাশ সেনের কাছে যায় আর বিশেষ একটা ওষুধ নিয়ে আসে। এরপর মন্দাকিনী নিয়মিত সেই ওষুধ সুবীরকে খাওয়াতে থাকে। সুবীরের হার্ট আগেই দুর্বল ছিল, তার উপরে এই কড়া ওষুধের প্রভাবে হৃদযন্ত্র আরো ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয়ে সুবীরের মৃত্যু হয়। কিন্তু সুবীরের মৃত্যুর পরও
মন্দাকিনী সেই সম্পত্তির মালিক হতে পারছিল না, কারণ সুবীর তার উইলে একটা শর্ত রেখে গিয়েছিল, যদি মন্দাকিনীর অন্য কারোর সঙ্গে সম্পর্কের প্রমাণ পাওয়া যায় তাহলে সে সম্পত্তির কোনো অংশই পাবে না। তাই মন্দাকিনী ও নীলাঞ্জন নতুন একটা পরিকল্পনা করে। তারা ঠিক করে মন্দাকিনীর মৃত্যুর নাটক সাজানো হবে, তাহলে সবাই ভাববে সে মারা গেছে, আর পরে অন্য পরিচয়ে নীলাঞ্জনের সঙ্গে নতুন জীবন শুরু করবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা প্রথমে মরিশাস ভিত্তিক একটা ভুয়া এনজিও তৈরি করে। এরপর একের পর এক মন্দাকিনীর উপর হামলার নাটক সাজানো হয়, যাতে সবাই বিশ্বাস করে কেউ সত্যিই তাকে হত্যা করার চেষ্টা করছে। আদিত্য জানে নিজেদের মৃত্যুর নাটক সাজাতে মন্দাকিনী ও নীলাঞ্জন আগে থেকে একটা অজ্ঞাত পরিচয়ের মরদেহ জোগাড় করেছিল। তারা সেই মরদেহর আঙ্গুলে মন্দাকিনীর আংটি পরিয়ে দেয়, এরপর সেটা গাড়ির ভেতর রেখে আগুন লাগিয়ে সেখান থেকে পালায়। আর এরপরেই সবাই ভাবে মন্দাকিনী মারা গেছে। এই পর্যায়ে মালা জানতে চায় তাহলে মন্দাকিনীকে কে হত্যা করেছে। আদিত্য বলে খুনি এই ঘরেই উপস্থিত আছে, একটা নম্বরে এখন ফোন করা হবে, সেই ফোন যদি এই ঘরের কারো কাছে বেজে ওঠে তাহলে সেই ব্যক্তিই খুনি। ফোন করা মাত্রই সেখানে থাকা মার্থা উঠে দাঁড়ায়। সে আর কিচ্ছু লুকায় না, সে স্বীকার করে সেই দুজনকে হত্যা করেছে। জাভেদের কাছ থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল ভাড়া নিয়েছিল সে, আর তার দ্বারাই সে খুন করেছে তাদের। সে দীপকে ভীষণ ভালোবাসতো, কিন্তু মন্দাকিনী আর নীলাঞ্জন মিলে তাকে হত্যা করেছিল। আসলে বাবার ডায়েরির সত্য জানার পর দীপ মন্দাকিনী আর নীলাঞ্জনকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই তারা নিজেদের বাঁচাতে দীপকে সরিয়ে দেয়। এরপর মার্থা তাদেরকে ভয় দেখায়। তারা তখন টাকা নিয়ে মার্থার কাছে হাজির হয়, কিন্তু মার্থা তাদেরকে গুলি করে মেরে ফেলে। সুবীরও একসময় এসব জেনে মন্দাকিনীকে ব্ল্যাকমেল করার কথা ভেবেছিল, কিন্তু মালা তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনে, না হলে সুবীরও হয়তো আর বেঁচে থাকতো না। এরপর আদিত্য সৈনিকে বলে মরিশাসের সে স্কলারশিপ সে পাবে না, কারণ যে এনজিওর মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছিল সেটাও ছিল ভুয়া। মালা এরপর সৈনির কাছে গিয়ে বলে তার ভাই দীপ আর বেঁচে নেই, সুব্রতার সে এত সম্পত্তি দিয়ে কি করবে। সৈনি তার নিজের ছোট বোনের মতো, তাই সম্পত্তির অর্ধেক যেন সে রাখে, আর সে যেন স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করে। মালার কথা শুনে সৈনি তাকে জড়িয়ে ধরে। মন্দাকিনীর সঙ্গে তাদের সম্পর্ক যেমনই থাকুক না কেন, মালা সবসময় সৈনিকে নিজের আপন বোনের মতোই ভালোবেসেছে। তো এভাবেই তাদের দীর্ঘদিনের সব ভুল বোঝাবুঝি আর ঝামেলার অবসান ঘটে। পরদিন সকাল হতেই রত্না একটা পত্রিকা নিয়ে আদিত্যর কাছে আসে। সে জানায় মন্দাকিনীর কেস সমাধান করার জন্য আদিত্যর খবর পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনেও তার প্রশংসা করা হচ্ছে। আদিত্য তখন রত্নাকে অনেক ধন্যবাদ জানায়। সে বলে রত্না যদি মন্দাকিনীর আর্থারাইটিসের কথা না বলতো তাহলে এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা সে কখনোই খুঁজে পেত না। ঠিক তখনই আদিত্যর বাড়িওয়ালা এসে হাজির হয়। সে হেসে বলে আগামী মাসেই নাকি সে অফিসে একটা এসি লাগিয়ে দিবেন, যাতে এত বড় একজন ডিটেকটিভ ঠান্ডা মাথায় আরো ভালোভাবে কাজ করতে পারে। যে মানুষটা এতদিন শুধু ভাড়ার জন্য আদিত্যর পেছন পেছন ঘুরতো, আজ সেই তার প্রশংসা করছে। এই বিষয়টা দেখে আদিত্যর মুখেও তৃপ্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে রত্না যতই সেপারেশনের কথা বলুক না কেন, তাদের দুজনের সম্পর্কের মধ্যে আবারও নতুন এক উষ্ণতা আর ভালোবাসার ইঙ্গিত দেখা যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।